নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। মাথা ঘোরা বা ভার্টিগো, এই মাথা ঘোরা বা ভার্টিগো সমস্যায় অনেকেই ভুগে থাকেন। মাথা ঘোরা সমস্যাটা ভীষণ একটা বড় সমস্যা। তার কারণ হচ্ছে যে মাথা যদি ঘোরে তাহলে আমরা আমাদের প্রতিদিনের স্বাভাবিক কাজকর্ম কিভাবে চালিয়ে যাব। অনেকে মনে করেন যে আমার মাথা ঘুরছে, আমি যে কোনো সময় পড়ে যেতে পারি। স্বভাবতই তার যে পেশার সমস্যা বা পেশাগত ক্ষেত্রে তার বাইরে বেরোনোটাও একটা বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে যায়। পাশাপাশি ধরুন কেউ ড্রাইভিং করেন, তার ক্ষেত্রেও কিন্তু এই মাথা ঘোরার সমস্যাটা একটা বিরাট কারণ হতে পারে। স্বভাবতই স্বাধীনভাবে বা স্বাভাবিকভাবে জীবনযাত্রার ক্ষেত্রে মাথা ঘোরা বা ভার্টিগো কিন্তু একটা বিরাট বড় প্রবলেম। আজকে আমরা সেই মাথা ঘোরা নিয়েই আলোচনা করব। প্রথমত আমরা জানবো যে এই মাথা ঘোরা বলতে আমরা ঠিক কী বুঝবো। মাথা ঘোরা কি প্রাণঘাতী অসুখ? মাথা ঘোরা ঠিক কী কী কারণে হয়? শরীরের কোন কোন ত্রুটির জন্য মাথা ঘোরা হতে পারে এবং তার পাশাপাশি এই মাথা ঘোরার সঠিক চিকিৎসা কী? এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতায়, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট নিউরো অটোলজিস্ট ডক্টর অনির্বাণ বিশ্বাসকে। স্যার নমস্কার। আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আমরা এর আগে আপনার সঙ্গে যে কথোপকথন করেছিলেন সেখানে প্রচুর মানুষ আপনার কথাকে ভীষণভাবে সাদরে গ্রহণ করেছেন এবং অনেকেরই অনুরোধ ছিল যে আমরা আবার যেন মাথা ঘোরার ওপরে তাদের কিছু প্রশ্ন নিয়ে ফিরে আসি একটা আলোচনায়। তো সেই কারণে আমরা এই বিশেষ অনুষ্ঠানটি করছি। তো স্যার, শুরুতেই আমি আপনার কাছে যে বিষয় নিয়ে জানতে চাইবো যে আমরা তো মাথা ঘোরা নিয়ে অনেকেই কথা বলি এবং অনেকেই আমাদের পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে মাথা ঘোরার সমস্যা রয়েছে, ভার্টিগো রয়েছে। কিন্তু আপনি যেহেতু নিউরো অটোলজিস্ট, আপনি এই ভার্টিগো নিয়েই আপনার পুরো বিষয়টা বা পুরো কাজটা। তো স্যার এক্স্যাক্টলি আমরা এই ভার্টিগো মাথা ঘোরা বলতে কি বলবো বা কি বুঝবো? হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমার প্র্যাকটিসটাকে বলে নিউরো অটোলজি। নিউরো অটোলজি মানে আমরা শুধু এই ব্যালেন্স ডিসঅর্ডার্স, মাথা ঘোরা সংক্রান্ত যত রকমের রোগ হয় আমরা সেই রোগের ডায়াগনোসিস করা এবং ট্রিটমেন্ট করা, এটাই হচ্ছে কি আমাদের পেশা। এবং এই পেশাতে আমি 40 বছর টানা এই শুধু নিউরোটলজি নিয়েই কাজ করছি এবং আমার স্পেশালাইজেশনটাও নিউরোটলজি। আইএনকেতে আমাদের এখানে 9টা নিউরোলজি ডিভিশন আছে, আমি এই নিউরো অটোলজি সেকশনটাকে হেড করি। এই হচ্ছে ব্যাপার। তো স্যার আমরা একটু কথা বলে নেব যে ভার্টিগো বা মাথা ঘোরা, এটা বলতে আপনাদের কাছে ঠিক কী? আচ্ছা দেখুন, মাথা ঘোরা কথাটা কিন্তু একটা আমব্রেলা টার্ম, অনেক কিছু মাথা ঘোরার মধ্যে আসে। মাথা ঘোরার মধ্যে আমরা যেটাকে প্রাইমারিলি বুঝি যে আমি বসে আছি, সব সারাউন্ডিংসটা এমনি এমনি করে ঘুরে যাচ্ছে, সেটা কিন্তু হয়, সেটা খুবই কষ্টদায়ক এবং তাতে বমি হয়, পেশেন্ট চূড়ান্ত রকমের কষ্ট পায়। সব সময় কিন্তু সব পেশেন্টের এটা নিয়ে আমাদের কাছে আসে না। অনেকের হয় যে তারা মাথার মধ্যে তাদের একটা ফিলিং হয় যে আমার মাথার ভেতরটা ঘুরছে কিন্তু সারাউন্ডিংসটা ঘুরছে না, সারাউন্ডিংসটা স্টেবল আছে কিন্তু আমার মাথার মধ্যেটা কনস্ট্যান্টলি ঘুরে যাচ্ছে। সেটাও কিন্তু পেশেন্টের কাছে এক্সট্রিমলি ট্রমাটিক এবং পীড়াদায়ক। তার ছাড়াও অনেক পেশেন্ট আছে যাদের হাঁটাচলা করতে গেলে টলটল করে, একটা টলটলে ভাব, পড়ে যাবো, পড়ে যাবো, একটা কিছু ধরতে পারলে ভালো হয়, কাউকে না ধরলে বাড়ি থেকে বেরোবো না, এই একটা তারপরে আরও কিছু পেশেন্ট আসছে যারা মাঝে মাঝে পড়ে যায়, হাঁটাচলা করতে গেলেই পড়ে যাচ্ছে, রিকারেন্ট ফলস, এটা একটা বড় ব্যাপার। আবার কিছু পেশেন্ট থাকে যাদের একটা ব্ল্যাকআউট হয়। ব্ল্যাকআউট হয় মানে হঠাৎ দাঁড়িয়ে আছে হাঁটাচলা করতে, তখন চোখে অন্ধকার দেখলো, অজ্ঞান হয়ে পড়ে গেল, বা অন্ধকার দেখলো বা মনে হচ্ছে যেন সব কিছু যেন কেমন ধাঁধিয়ে আসছে, পড়ে গেল। এই সব কিন্তু আমাদের এই মাথা ঘোরার যে একটা আমব্রেলা টার্ম তার মধ্যে আসে। কিন্তু এই টার্মটার মধ্যে অনেক কিছু ইনক্লুড করে। একটা হচ্ছে গিয়ে ভার্টিগো, ইন্টারনাল ভার্টিগো হতে পারে, এক্সটার্নাল ভার্টিগো হতে পারে। ডিজিনেস বলে একটা জিনিস হয়, ডিজিনেসটা কিন্তু একটা স্পেসিফিক জিনিস। ডিজিনেস মানে হচ্ছে গিয়ে পেশেন্ট একটা ফিলিং হয় যে আমার সারাউন্ডিং জিনিসটা, সারাউন্ডিংসটা মানে ভিজুয়াল সারাউন্ডিংসটার সঙ্গে আমার যে সম্পর্ক সেটা ঠিক নেই। মানে আমি যখন এখানে রয়েছি আমার কিন্তু ব্রেন ক্যালকুলেট করে নিয়েছে যে আমার এতটা দূরে পেছনে দেওয়াল আছে, এইখানে এই জিনিসটা আছে, আমার এতটা দূরে আছে, সেটা কিন্তু ব্রেন ক্যালকুলেট করছে প্রত্যেকটা সময়, এবং ওইটার একটা ফিক্সড ইমেজ আমার ব্রেনের মধ্যে আছে এবং আমি সেই পরিস্থিতিটার মধ্যে কিভাবে আমি প্লেসড হয়ে রয়েছি এটা কিন্তু ব্রেন সবসময় ক্যালকুলেট করছে।
তাতে আমি আমার সারাউন্ডিংসের পরিপ্রেক্ষিতে কীভাবে প্লেসড রয়েছি এইটা কিন্তু ব্রেন বুঝছে, এবং যখন ব্রেন এই ক্যালকুলেশনটাকে করে কারেক্ট ইনফরমেশনটা ব্রেন পাচ্ছে তখন কিন্তু আমার নিজেকে স্টেবল লাগবে। কিন্তু ব্রেন যদি ক্যালকুলেশনটা যদি ভুল করে যে এটা কতটা দূরে আছে, কতটা কী আছে, তখন কিন্তু ওর সারাউন্ডিংসটার সঙ্গে ব্রেন ওরিয়েন্ট করতে পারে না। তখন কিন্তু পেশেন্টের যে ফিলিংটা হয় ওটাকে বলে ডিজিনেস। ডিজিনেসের পেশেন্ট কিন্তু টলটলে নয়, যে টলটলে পেশেন্ট হয় সেটা অন্যরকম, মাথা ঘোরাটা অন্যরকম। ডিজিনেসের পেশেন্ট কিন্তু কখনোই একটা কিছু ধরতে দিলে সে কিন্তু শান্তি পায় না। যে টলটলে যে হয় সে কিন্তু যে যার ইনস্টেবিলিটি থাকে সে কিন্তু আর কিছু ধরতে পারলে সে খুব কমফোর্টেবল ফিল করে। ডিজিনেসের পেশেন্ট সেটা হয় না। প্রত্যেকটা জিনিস যদি আপনি ভেবে দেখেন যার হচ্ছে, তার পক্ষে কিন্তু শারীরিক এবং মানসিক দিক থেকে এক্সট্রিমলি ট্রমাটিক, এবং সে যে কী কষ্ট পায় সেটা কিন্তু সে ছাড়া কেউ বোঝে না। তার সারাউন্ডিংস বাড়ির লোকেরা বোঝাটা সম্ভবই না যে তার কষ্টটা কোন লেভেলে, চূড়ান্ত কষ্ট পায়। স্যার, আপনার কথা অনুযায়ী যে মাথা ঘোরার প্রেজেন্টেশনটা বিভিন্ন রকমেরই হতে পারে, এই প্রসঙ্গে আপনার কাছে আমার একটা প্রশ্ন, তাহলে মাথা ঘোরা বিভিন্ন অসুখের উপসর্গ হতে পারে কি? হ্যাঁ, ডেফিনেটলি। যেমন ধরুন অনেক রকমের ব্রেনের রোগ মাথা ঘোরা দিয়ে ফার্স্ট ম্যানিফেস্টেড হয়, দেখা যায়। অনেক কানের রোগ মাথা ঘোরার দিয়ে সেটা প্রতিফলিত হয়। আমাদের কানের মধ্যে হিয়ারিংয়ের যন্ত্র, শ্রবণের যন্ত্র এবং ব্যালেন্সিংয়ের যন্ত্র থাকে, তো সেই জন্যে অনেক কানের রোগে মাথা ঘোরা হয়। ব্রেনের তো অনেক কিছুতে হয়। অনেক সাইকিক ডিসঅর্ডার্স, মানসিক রোগ কিন্তু মাথা ঘোরা দিয়ে প্রতিফলিত হয়। অনেক কগনিটিভ ডিসঅর্ডার্স মানে হচ্ছে কি, যেমন ধরুন ভুলে যাওয়ার রোগ, ডিমেনশিয়া, অ্যালজাইমার্স ডিজিজ, এইসব যেগুলো ভুলে যাওয়ার রোগ, এইগুলো অনেক সময় একটা ইমব্যালেন্স নিয়ে আসে। তো অতএব সব জিনিসটা হচ্ছে কি লিঙ্কড, কারণ এই মাথা ঘোরা ব্যালেন্সটাকে মেনটেন করা এবং আমার বডিটাকে সোজা রাখা, আমি আমার সারাউন্ডিংসে খুব স্টেবল রয়েছি, এই ফিলিংটাকে জেনারেট করতে ব্রেনের অনেক অংশকে একসঙ্গে কাজ করতে হয়, এবং এই লিঙ্কেজটা প্রত্যেকটা জিনিস একসঙ্গে হারমোনিয়াসলি কাজ করে আমার বডির স্টেবিলিটির ফিলটা আসে। কোথাও কোনো রকমের কোনো গণ্ডগোল হলেই কিন্তু তখন আমি টলটল করব, মনে হবে আমি পড়ে যাব, হয়তো পড়বো না, মনে হবে আমি পড়ে যাব, মনে হবে যে আমার সব জিনিসগুলো ঘুরছে এমনি করে। এই জিনিসগুলো কিন্তু খুব বেশি রকমের হয়। স্যার, আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্ট্যান্ট, তাহলে আমি আপনার কাছে জানবো যে ঠিক কোন কোন কারণে একজন মানুষের মাথা ঘুরতে পারে? ব্রেনের রোগে হতেই পারে, কানের রোগে হতে পারে। কানের রোগের মধ্যে যেমন ধরুন কমন যেগুলো, সেগুলো হচ্ছে কি বিপিপিভি বলে একটা রোগ হয়, যে তার শুতে গেলে, বসতে গেলে, মাথা তুলতে গেলে, মাথা নিচু করতে গেলে বাই করে কয়েক সেকেন্ডের জন্য ঘুরে যায়, খুব কমন। আমাদের কাছে যত মাথা ঘোরার রুগী আসে তার 20% কিন্তু এই বিপিপিভি থেকে আসে। তারপরে ভেস্টিবুলার নিউরাইটিস বলে একটা রোগ হয়, যেখানটাতে কানের মধ্যে যে নার্ভটা থাকে, কান থেকে ব্রেনে যে সাউন্ডটাকে, যে ব্যালেন্সের সেন্সেশনটাকে নিয়ে যায়, ওই নার্ভের একটা ইনফ্লামেশন হয়, সেটাকে বলে ভেস্টিবুলার নিউরাইটিস। তাতে সিভিয়ার মাথা ঘোরা হয়। মিনিয়েটস ডিজিজ বলে একটা রোগ হয়। এগুলো কমন ডিজিজ, এগুলোতে কানের রোগে মাথা ঘোরা হয়। ব্রেনের রোগেও মাথা ঘোরা হয়, যেমন স্ট্রোক হলে অনেক সময় মাথা ঘোরা দিয়ে সেটাকে প্রেজেন্ট করে। ব্রেনের টিউমারে একটা টলটলে ভাব হয়। তারপরে অনেক রকমের ব্রেনের ডিজিজ হয়, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, বহু রকমের ডিজিজ হয়, যেগুলো কিন্তু মাথা ঘোরা দিয়েই প্রেজেন্টেড হয়। তো অতএব তারপরে তো যেটা আপনাকে বললাম, যে অনেক মানসিক রোগ মাথা ঘোরা দিয়ে, ব্যালেন্স ডিসঅর্ডার্স দিয়ে প্রেসিপিটেটেড হয়। কগনিটিভ ডিসঅর্ডার্সগুলো হয়। আমাদের মাসলের যদি কোনো রোগ থাকে, নার্ভের যদি কোনো রোগ থাকে, সিদ্ধানার যদি কোনো রোগ থাকে, এই সবগুলোই কিন্তু ইমব্যালেন্স বা মাথা ঘোরা এই জিনিস দিয়ে প্রতিফলিত হতে পারে। এবং মাথা ঘোরাটা কিন্তু যেমন একটা হার্টের রোগ যদি হয় সেটা একটা ফিক্সড অর্গান, চোখের রোগ যদি হয় সেটা একটা ফিক্সড অর্গান, পেটের রোগ হলে সেটাও একটা ফিক্সড সিস্টেম। কিন্তু মাথা ঘোরার ব্যাপারটা হচ্ছে গিয়ে বডির বহু রকমের সিস্টেম একসঙ্গে মিলে বডির ব্যালেন্সটাকে মেনটেন করে, এবং বহু রকমের জিনিসের রোগে কিন্তু পেশেন্টের মাথা ঘোরা, টলটলে ভাব, পড়ে যাবো ভাব, তারপরে হচ্ছে কি এটা ডিজিনেস হতেই পারে, সেটাই মুশকিল। স্যার, তাহলে এই যে এতগুলো কারণের জন্য মাথা ঘোরে, এই কারণটা বার করাটাও তো একটা বিরাট বড় কাজ। তো আপনারা খুঁজে বার করেন কিভাবে যে ভার্টিগো কেন হচ্ছে? হ্যাঁ, এইটাই সবচেয়ে বড় প্রশ্ন, এবং সেই জন্যেই নিউরোটোলজিটা একটা সেপারেট প্রফেশন। কি জানেন তো, যে এই জিনিসটাতে প্রাইমারি যেটা রোগ নির্ণয়ের সবচেয়ে বড় টুল, সেটা হচ্ছে একটা ভেরি 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 ডিটেলড হিস্ট্রি এবং
রোগটার ক্রোনোলজিটাকে পেশেন্টের কাছ থেকে জানা, কিভাবে হয়েছে, কতক্ষণ ধরে হচ্ছে, এক একটা অ্যাটাক কিভাবে আরম্ভ হয়, কিসে কমে, এটা কি পারসিস্টেন্টলি আপনার হচ্ছে না মাঝে মাঝে হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে, তারপরে এটা আস্তে আস্তে আরও ডিটিওরিয়েট করছে কি না, কী অনুভব করছেন, টলটল করছেন না জিনিসটা ঘুরছে বলে মনে হচ্ছে, না মনে হচ্ছে যে না আমি একটা পড়ে যাব, আমি ঠিক স্টেবল থাকছি না, একটা কিছু ধরতে পারলে ভালো হয়। এটা বহু রকমের জিনিস আছে, বহু জিনিস দিয়ে আমাদের বুঝতে হয়। বহু পেশেন্ট আমাদেরকে এসে বলে যে যখন আমার একটা কোনো মানসিক টেনশন হয় তখন আমার মাথাটা ঘুরতে আরম্ভ করে, তখন আমরা সেটাকে ভাবলাম না তার মানে এর একটা হয়তো সাইকোলজিক্যাল ইস্যু থেকে মাথাটা ঘুরছে। এবং শুধু সেইটাই নয়, এটা পরীক্ষা করেও দেখা গেছে যে যত পেশেন্ট মাথা ঘোরা নিয়ে আসে তাদের প্রায় 50% পেশেন্টের সাইকোমেট্রিক টেস্টও প্রবলেম থাকে। তো যেই জন্য হিস্ট্রি টেকিংটা, তার ডিটেল পুঙ্খানুপুঙ্খ হিস্ট্রি নেওয়া, হিস্ট্রি নিতে একটা মাথা ঘোরা পেশেন্ট প্রায় 40-45 মিনিট টাইম লাগে, প্রচুর সময় লাগে, ওইটাই মেন। তারপর যে কিছু ক্লিনিক্যাল টেস্ট আছে এবং কিছু ইনভেস্টিগেশনস আছে যেগুলোকে আমরা বলি ভেস্টিবুলার ফাংশন টেস্ট, রেয়ারলি কিছু ইমেজিং স্টাডিজ মানে ব্রেনের এমআরআই করাতে হয়। এই যে দেখুন যদি প্রপারলি করা হয় আমরা কিন্তু 98% পেশেন্টের কিন্তু কারণটাকে নির্ধারণ করতে পারি এই কারণে হচ্ছে, এবং বেশিরভাগ কারণেই ট্রিটেবল, হয়তো কিউরেবল প্রত্যেকটা নয় কিন্তু অনেকগুলোই কিউরেবল, পেশেন্টকে ঠিক কিন্তু করা যায়। এবং যদি প্রপার তাকে কেয়ার নিয়ে দেখা হয়, আইডেন্টিফাইও করা যায় কেন হচ্ছে এবং সেটাকে চিকিৎসা করে পেশেন্টকে একটা মাচ বেটার কোয়ালিটি অফ লাইফ আমরা দিতে পারি। আপনি এটা একটা অনেক বড় স্বস্তির কথা শুনিয়েছেন যে এটা হচ্ছে কিউরেবল, পুরোটা না হলেও এটা ট্রিটেবল। স্যার পাশাপাশি আরেকটা বিষয় আমাদের প্রশ্ন থাকে দর্শক বন্ধুদের, যে মাথা ঘোরা কি কখনো প্রাণঘাতী হতে পারে? রেয়ারলি। কষ্ট দিয়ে পেশেন্টকে পাগল করিয়ে দেবে কিন্তু মারবে না, ইউজুয়ালি হয় না। রেয়ারলি স্ট্রোক থেকেও মাথা ঘুরতে পারে, রেয়ারলি ব্রেনের টিউমার থেকেও মাথা ঘুরতে পারে, বা ব্রেনে মাল্টিপল স্ক্লেরোসিস এরকম কয়েকটা ডিজিজ হয় যেইগুলো কিন্তু অ্যাকচুয়ালি লাইফ থ্রেটনিং ডিজিজ, সেইগুলো তো মাথা ঘুরে দিয়ে প্রতিফলিত হয়। কিন্তু সেইগুলো না যত পেশেন্ট আমাদের কাছে আসে ব্যালেন্সের প্রবলেম নিয়ে তার 2-3% বেশি কিন্তু নয়। অতএব এটা প্রাইমারিলি আমরা ধরবো না যে এটা লাইফ থ্রেটনিং ডিসঅর্ডার, কিন্তু কষ্ট দেয়। মানে আমাদের এমন অনেক পেশেন্ট আসে যে জানেন তো, যারা কষ্ট পেয়েছে, আমরা শুনেছি পেশেন্টের কাছে কষ্ট পেয়েছে, পেয়েছে, সে সুইসাইড করেছে। কষ্টটা কিন্তু অতএব আপনি এর কষ্টটাকে আন্ডারমাইন করতে পারবেন না, কষ্টটা ভীষণ বেশি রকমের। আমাদের কাছে সবচেয়ে যেটা বড় প্রবলেম হয় কি জানেন তো, তার যেখানে কাজ করছে অফিসে, তার বাড়িতে কেউ কিন্তু তাকে এইটার জন্যে যতটা সহানুভূতি দেওয়ার দরকার, যতটা তার সঙ্গে কোঅপারেট করবার দরকার সেটাকে করে না, কারণ বাইরে থেকে তো দেখে বুঝছে না, বাইরে থেকে দেখছে যে ঠিক দিব্যিতে রয়েছে, সে যে বমি টমি করতে আরম্ভ করলো তখন সেটাকে হয়তো রেকগনাইজ করলো, কিন্তু আদারওয়াইজ পেশেন্টের কষ্টটাকে বাইরের লোক বোঝে না। তো এটি সবচেয়ে বড় পেশেন্টের কাছে সেটা হচ্ছে একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, তখন তার একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে দাঁড়িয়ে যায় এটা। স্যার এই প্রসঙ্গে আমি আরেকটা বিষয় আপনাকে বলবো যে ওই মাথা ঘোরার প্রবলেমটা যখন হয় অনেকে নিজের মতো করে এটাকে ট্রিট করতে চায়। কেউ বলেন এটা তার প্রেশারের প্রবলেমের জন্য হচ্ছে, কেউ বলছেন যে তার হয়তো অ্যাংজাইটি থেকে হচ্ছে। এটা করতে গিয়ে দেখা যায় যে অনেকটা সময় বেরিয়ে গেল, তো আপনাদের কাছে আসতে বা চিকিৎসা করতে অনেকটা হয়তো লেট হয়ে যায়। দেখুন, মাথা ঘোরার চিকিৎসা এবং মাথা ঘোরার পেশেন্টের যেটা প্রবলেম কী জানেন তো, যে কয়েকটা ওষুধ মাথা ঘোরার ওষুধ বলে বাজারে বিক্রি হয়, এইটাই সবচেয়ে বড় প্রবলেম। এবং পেশেন্টের ধারণা যে ওই ওষুধগুলো খেয়ে গেলেই আমার মাথা ঘোরাটা কম থাকবে। এই প্রত্যেকটা ওষুধ, দেখুন আমি এখানে একটা পাবলিক ইয়েতে আমি কখনোই ওষুধের নাম করতে পারবো না, কিন্তু এই ওষুধগুলো প্রত্যেকটাই ক্ষতিকারক এবং বেশিরভাগ ওষুধগুলোই কিন্তু সভ্য দেশে ইউএসএ ব্যান্ড ওষুধ। এইগুলো আমাদের দেশে মুড়ির মতন চলে এবং ওষুধের দোকানে গিয়ে পেশেন্টরা কিনে খায়। এগুলো দিলে যেটা প্রবলেম হয় এগুলোকে বলে ভেস্টিবুলার সিডেটিভস। এর কাজ হচ্ছে ব্যালেন্সিংয়ের যন্ত্রের সেন্সিটিভিটিটাকে কমিয়ে দেয়। যদি ব্যালেন্সিংয়ের যন্ত্রের সেন্সিটিভিটি যদি দেয় তাহলে কিন্তু পেশেন্ট ব্যালেন্সটা মেনটেন করতে পারবেই না। যেখানে দেওয়া হয় যেসব জায়গায় এটা ব্যান্ড নয়, যেখানে অ্যাভেলেবল, সেখানেও নিয়ম হচ্ছে এই ওষুধগুলো কখনও 2-3 দিনের বেশি দিতে নেই। আমাদের কাছে পেশেন্ট আসে 4 বছর ধরে ওই একটা মাথা ঘোরার ওষুধ খেয়ে শুচ্ছে। এদের ব্যালেন্স সিস্টেম একদম জীবনের মতন বিগড়ে যায়। প্লাস ওই যেমন যে অনেকগুলো এইগুলো থেকে না ওই পার্কিনসনিজম হয়ে যায়, অনেকের একটা ব্রেনের অন্য ড্যামেজ হয়। দেখুন একটা বেসিক জিনিস কি, আমরা পৃথিবীটার উপরে দাঁড়িয়ে আছি, পৃথিবীটা 1129 মাইলস পার আওয়ারে স্পিন করছে,
আর পৃথিবীটা সূর্যকে প্রদক্ষিণ করছে অ্যাট 67,000 মাইলস পার আওয়ার। তো এইরকম একটা, তার মানে কি, আমি একটা মুভিং প্লেটের উপরে দাঁড়িয়ে আছি। মুভিং প্লেটের উপরে দাঁড়িয়ে থাকতে গেলে আমার ব্যালেন্সটা এক্সেলেন্ট হতে হবে, সুপারব হতে হবে, এক্সট্রিমলি সেন্সিটিভ হতে হবে। ভগবান সেই জন্য আমাদের যে ব্যালেন্সিং সিস্টেমটা দিয়েছে এটা এক্সট্রিমলি সেন্সিটিভ। আমাদের হার্ট প্রত্যেক মিনিটে মাত্র 72 বার বিট করে, কিন্তু আমাদের ব্যালেন্সিংয়ের যন্ত্র প্রত্যেক সেকেন্ডে 90 বার স্পাইক দেয়। সেই দিয়ে আমাদের দু সাইডে ব্যালেন্সটা মেনটেন হয়। তো আপনি যদি ব্যালেন্সের ওষুধটিকে যে দেবে দিই, তো ব্যালেন্সটা থাকবে কী করে? সেই পেশেন্ট তো উল্টে পড়বে। এই মুশকিল। আপনার কথা থেকে এটা আমাদের কাছে স্পষ্ট যে মাথা ঘোরার কারণটা নির্ণয় করাটা অত্যন্ত জরুরি, এবং তারপরে আসছে চিকিৎসা। তো আমি একটু চিকিৎসা নিয়ে আপনার কাছে আসবো, যে চিকিৎসা আপনারা কীভাবে শুরু করেন? আগে হচ্ছে কি আন্ডারলাইং ডিসঅর্ডার, যেই রোগটার জন্য মাথাটা ঘুরছে সেই রোগটাকে আগে নির্ণয় করাটা দরকার। এবং রোগটা নির্ণয় কিন্তু আমরা 80% কেসেই কোনো কিছু ছাড়া শুধু হিস্ট্রিটাকে নিয়েই কিন্তু প্রায় 80% কেসে কারণটাকে নির্ধারণ করতে পারি। তারপরে কিছু টেস্ট করে ক্লিনিক্যালি দেখে, কিছু নিউরোলজিক্যাল টেস্ট, কিছু ব্যালেন্সের টেস্ট, কিছু ইনভেস্টিগেশনস, এইগুলোকে করে কিন্তু জিনিসটাকে ডায়াগনোজ করা যায়। যেমন আপনাকে বললাম যে 98% কেসে আমরা কিন্তু কারেক্টলি ডায়াগনোজ করতে পারি এর এই জন্যে মাথাটা ঘুরছে। ইজি করতে হয়, অনেক সময় পায়ের নার্ভগুলোর দুর্বলতা আছে কিনা দেখতে হয়, পায়ের প্রেশারটা দুটো সাইডে সমান আছে কিনা সেইটাকে দেখতে হয়। আপনি শুনলে আশ্চর্য যাবে যে আমাদের কাছে যত পেশেন্ট আসে না, এই টলটল করছে এ করছে, বয়স্ক পেশেন্ট আসে, এদের একটা বড় কারণ হচ্ছে গিয়ে সার্কোপিনিয়া বলে একটা জিনিস হয়। সার্কোপিনিয়া মনে হচ্ছে যে বয়সের সঙ্গে পায়ের মাসলের স্ট্রেংথটা কমে গেছে, সেই পেশেন্ট তো টলটল করবেই। তাকে তো আপনি যদি মাথা ঘোরার ওষুধ খাইয়ে দেন বা কিছু একে করে দেন, তা তো ক্ষতি ছাড়া কিছু লাভ হচ্ছে না, ক্ষতি হবে, সে আরও টলটল করে পড়ে যাবে। তো অতএব বহু কারণে হয়। আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল বললাম। তারপরে বয়স হয়ে গেলে যেমন ধরুন পায়ের নার্ভগুলো দুর্বল হয়ে যায়, তার টেস্ট না করলে আপনি জানতে পারবেন না যে পায়ের নার্ভটা দুর্বল হয়েছে বলে এ টলটল করছে কিনা। ব্রেনের মধ্যে ব্লাড সাপ্লাইটা কমে যায়, তার জন্যে পেশেন্টের একটা অন্ধকার দেখে পড়ে যাবার একটা ভাব হয়, পড়েও যায়। সেই মানে কার্ডিওলজিক্যাল কারণে হতে পারে, বহু রকমের কারণে মাথা ঘোরাটা হতে পারে। যেটা দরকার সেটা যে এক্স্যাক্টলি পেশেন্টের কাছ থেকে বোঝা, ডিটেল হিস্ট্রি নিয়ে তার কী হয়েছে, সিমটমটা কী। পেশেন্ট তো সে একটা কথা বলতে আমার মাথা ঘুরছে, তা আপনি জিজ্ঞেস করলেন, তখন বুঝলেন যে না, মাথা ব্যথা কিছুই ঘোরে না, এই চোখে অন্ধকার দেখে মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার মানে এটাকে আমরা বলি সিনকোপাল অ্যাটাক। অনেকের একটা ব্রেনের কোনো টিউমার থেকে হচ্ছে, অনেকের বহু রকমের কারণ থেকে হয়। তবে কারণটা নির্ণয় যে আপনি যদি না করতে পারেন তাহলে চিকিৎসাটা করতে করবেন। তাহলে তো মাথা ওষুধ দিয়ে চেপে চেপে দেখা মানে হয় না। তো আপনি মানে সেই রকম হচ্ছে যে আপনার ম্যালেরিয়া হচ্ছে, আপনি জ্বরটাকে চেপে রেখেছেন, রোজ ক্রোসিন খেয়ে যাচ্ছেন, জ্বরটাকে চেপে রেখেছেন, ম্যালেরিয়া চিকিৎসা করছেন না, জিনিসটা তাই হয়। একদমই তাই। স্যার, আরেকটা হচ্ছে যে মাথা ঘোরার সাথে মাথা ব্যথা বা মাইগ্রেনের কি কোনো যোগাযোগ আছে? হ্যাঁ, ভীষণ বেশি রকমের আছে। ইনফ্যাক্ট সবচেয়ে কমন ডিজিজ মাথা ঘোরে, যেমন আমি বললাম, সেটা হচ্ছে গিয়ে ওই বিপিপিভি, যেটা মাথা কয়েক সেকেন্ডের জন্য মাথা নিচু করলে তুলতে গেলে ঘুরে যায়। নেক্সট কমন ডিজিজটাই কিন্তু হচ্ছে গিয়ে এই মাইগ্রেন রিলেটেড ভার্টিগো। মাইগ্রেন থেকে যেমন অনেকের মাথা ব্যথা হয়, অনেকেরই থাকে যে মাথায় ব্যথা হয় আবার মাথা ঘোরাও হয়, কিন্তু একটা হিউজ নাম্বার আছে যাদের মাথা ব্যথা হয়ই না কিন্তু তাদের মাথা ঘোরা হয়। তো অতএব এই মাইগ্রেনের সঙ্গে এর একটা দারুণ সম্পর্ক আছে। এবং কিছু ডিজিজ আছে, যেমন ধরুন মিনিয়ার্স ডিজিজ বলে একটা ডিজিজ আছে। দেখা যায় যে এই মিনিয়ার্স ডিজিজ এবং মাইগ্রেন দুটো কিন্তু ইন্টারলিঙ্কড ডিজিজ। যাদের মিনিয়ার্স ডিজিজ থাকে তাদের অনেকের মাইগ্রেন থাকে, যাদের মাইগ্রেন থাকে তাদের অনেকের মিনিয়ার্স ডিজিজ থাকে। তো অতএব এগুলো লিঙ্কড ডিজিজ, এবং আমাদের কিন্তু মাইগ্রেনের ওষুধ অনেক মাথা ঘোরার পেশেন্টকে দিয়ে আমাদের ঠিক করতে হয়। অতএব মাইগ্রেনের একটা দারুণ আছে। মাইগ্রেন বহু রকমের তো ম্যানিফেস্টেশনস থাকে, আপনি হিস্ট্রিটা না নিলে বুঝতে পারবেন না। যেমন একটা মাইগ্রেন পেশেন্ট এসে আমরা হিস্ট্রি নিলে বুঝতে পারি। আমি যখন ছোটো ছিলাম তখন না, আমার স্কুল বাসে চললেই আমার মাথা ঘুরতে বমি হতো বা বমি হয়ে যেত, আমার মোশন সিকনেস হতো। আপনি জানলেন যে এর কিন্তু একটা মাইগ্রেন হওয়ার চান্স আছে। তখন তাকে আপনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তোর বাবা মারও হতো, বাবা আর কাউর কি কখনো মাথা ব্যথা হচ্ছিল? হ্যাঁ স্যার, আমার মা তো রোজ মাথা ব্যথা নিয়ে বসে থাকে। তখন বুঝলেন যে এর কিন্তু একটা সমস্যা, এর সম্ভবত একটা এই মাইগ্রেন একটা হিস্ট্রি আছে। তখন তাকে আরও খোঁচানো খুঁচিয়ে আমরা কিন্তু বুঝতে পারি এটা মাইগ্রেন থেকেই হচ্ছে। তখন আমরা তাকে মাইগ্রেনের রিলেটেড ওষুধটাকে দিতে হবে। যে হিস্ট্রিটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, এবং ডাক্তারের যদি সময় না থাকে সে কখনও মাইগ্রেন সে কখনও মাথা ঘোরার
কারণটাকে হদিশ করতে পারবে না। এসেনশিয়াল যে পেশেন্টেরকে অনেক টাইম দিতে হবে, এবং পেশেন্টও যদি তাড়া থাকে তার সেই দিন ডাক্তারকে না দেখানোই ভালো মাথা ঘোরার জন্যে। স্যার, আরেকটা বিষয় যে চিকিৎসার প্রসঙ্গে আসবো, যে চিকিৎসার ক্ষেত্রে আপনারা কি শুধুমাত্র ওষুধ দিয়েই ট্রিটমেন্ট করেন, না অন্য কোনো থেরাপি বা কোনো অপারেশন করার প্রয়োজন পড়ে? না, অনেকটাই ওষুধ দিয়ে হয়, কিন্তু এই মাথা ঘোরার জিনিসের একটা খুব বড় ট্রিটমেন্টের মডালিটি হচ্ছে কি এক্সারসাইজ। কারণ দেখুন, আমাদের যে কোনো নিউরোলজিক্যাল ডিজিজে বা মাথা ঘোরার যন্ত্রে বা কোনো নার্ভের যদি কোনো ড্যামেজ হয়, ভগবান আর কি ফর সাম স্যাডিস্টিক প্লেজার এইগুলোকে এমনভাবে আমাদের ইন্দ্রিয়গুলো তৈরি করেছেন না, যে ইন্দ্রিয় সেল নষ্ট হয়ে গেলে ওই সেল আর এই জন্মে রিজেনারেট করে না। তো রিজেনারেট তো করবে না, তো আপনি তখন করবেনটা কি, আমরা অন্য যে পোর্শনটা ঠিক আছে আমরা সেটাকে আরও চাগিয়ে দিয়ে যাতে যে ড্যামেজ পোর্শনের কাজটা যাতে অন্য পোর্শনটা করে দিতে পারে, সেটার জন্য আমাদের পেশেন্টকে ফিজিক্যাল থেরাপি দিতে হয়। অনেক রকমের স্পেশালাইজড মানে এক্সারসাইজ আছে, এবং সেটার জন্য কিন্তু ভেস্টিবুলার ফিজিওথেরাপিস্ট আলাদা হয়। যারা ফিজিওথেরাপিস্ট তারাই একমাত্র কিন্তু ব্যালেন্সের এক্সারসাইজগুলোকে যাতে করাতে পারে, অন্য লোক যাতে না করে। ব্যালেন্সের এক্সারসাইজের জন্য ফিজিওথেরাপিস্টের কাছেই যেতে হবে। একটা চলে কি, ডাক্তাররা অনেক সময় একটা কাগজ ছিঁড়ে দিয়ে দেয়, একটা এক্সারসাইজের ছবি দেওয়া আছে, ওতে কোনো লাভ হয় না। এটা একটা ফিজিওথেরাপি সে 6 বছরের কোর্স পাস করে এসছে, সে যেভাবে করতে পারবে, তাহলে ওই তাহলে সে মানে লেখাপড়াটাকে করেছে কেন? যদি একটা কাগজ দিয়ে ওই এক্সারসাইজ দিয়ে হয়ে যায়, এটা প্রপারলি শিখতে হবে। এবং স্টিল বেটার যদি ট্রেন্ড ভেস্টিবুলার ফিজিওথেরাপিস্ট হয়, তারা খুব কম পাওয়া যায়। যারা ট্রেন ফুল টাইম ভেস্টিবুলার ফিজিওথেরাপিস্ট, তারা এই ব্যালেন্স এক্সারসাইজটা সবচেয়ে ভালো করে করাতে পারে, এবং এক্সারসাইজটা দিয়েই কিন্তু তার লস্ট ব্যালেন্সটা, যেটা ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে, সেটা রেস্টোর্ড হয় কিন্তু ওই এক্সারসাইজ দিয়ে। আমাদের ওষুধে অতটা হয় না, ওষুধের দিয়ে ডিজিজটাকে আপনি কন্ট্রোল করছেন, ডিজিজটাকে কন্ট্রোল করতে পারছেন, কিন্তু তার ব্যালেন্সটাকে ফেরত দেওয়া, তার টলটলে ভাবটা চলে যাওয়া, সেটা কিন্তু এক্সারসাইজ দিয়েই হবে। স্যার, আরেকটা বিষয় এক্সারসাইজ নিয়ে আমরা জানলাম, কিন্তু খাওয়া দাওয়া বা লাইফস্টাইল মডিফিকেশন সেটা কতটা জরুরি এই মাথা ঘোরা চিকিৎসার ক্ষেত্রে? হ্যাঁ, তার একটা প্রয়োজনীয়তা আছে তো ডেফিনেটলি। স্পেশালি যেমন ধরুন, যে পেশেন্টদের মাইগ্রেন থেকে হচ্ছে, 50% কি 60% কি তার বেশি মাইগ্রেনের পেশেন্টদের ওষুধের প্রয়োজনই হয় না। শুধু লাইফস্টাইল মডিফিকেশান করে তা কিছু খাবার বর্জন করা, কিছু রকমের নিয়ম পালন করা। এখন যেমন এই আমাদের ইয়াঙ্গার জেনারেশনের ওরা সব সারা রাত্রি ধরে কাজ করে, রাত্রি জেগে থাকছে, রাত্রি 3টের সময় শুতে যায়। এই যে যাদের লাইফস্টাইল এই রকমের বা ইরেগুলার লাইফস্টাইল, সেইগুলোতে কিন্তু মাইগ্রেন টাইগ্রেন এই টাইপ অফ ডিজিজগুলো বাড়ে। তাতে আরও এইসব মাথা ঘোরা জিনিস বাড়ে। প্লাস হচ্ছে অ্যাংজাইটি, টেনশন থেকে মাথা ঘোরা রোগের একটা সম্পর্ক, খুব ক্লোজ সম্পর্ক, সেটা হয়। আপনি চিকিৎসার কথা যেখানে বলছেন, সেখানে আমরা একটা জিনিস মিস করে গেলাম। একটা জিনিস হচ্ছে কি, সার্জারিরও কিন্তু একটা ছোট রোল আছে। আর একটা জিনিসের খুব বড় রোল আছে, যেটাকে আমরা বলিনি, সেটা হচ্ছে কি কাউন্সিলিং। কারণ এই যাদের মাথা ঘোরা থাকে না, তার একটা মানসিক বিপর্যয় হয়। সেটা আপনি যদি কাউন্সিলিং না করেন প্রপারলি, এবং আমরা চেষ্টা করি যে প্রফেশনাল কাউন্সিলার যারা সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তাদেরকে দিয়ে কাউন্সিলিং করাতে। আমরা নিজেরাও পেশেন্টকে খানিকটা করে দিই, পেশেন্টকে বোঝাতে হয় যে তোমার এইটা হয়েছে, ডিজিজটাকে তাকে বুঝিয়ে দেওয়া যে এটা লাইফ থ্রেটনিং নয়, এই জিনিসটাকে আমরা কন্ট্রোল করে তোমাকে ঠিক করে দিতে পারবো, তুমি এই জিনিসটাকে করো, তাকে রিঅ্যাসিওর করা। এবং তাকে আমাদের একটা অনেক পেশেন্টকে দিতে হয় একটা জিনিস হয়, যেটাকে বলে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির একটা হিউজ রোল আছে, এটা সাইকোলজিস্টরা করে দেয়। তো অতএব হচ্ছে গিয়ে এক্সারসাইজ, সাইকোলজিক্যাল কাউন্সিলিং, ওষুধ, সার্জারি সবের মিলেই চিকিৎসা। স্যার, একটু খাওয়া দাওয়ার ব্যাপারে আসি। খাওয়া দাওয়া কীরকম করবেন? যার মাথাটা ভীষণভাবে ঘুরছে, মানে নিশ্চয়ই আপনারা কোনো কিছু রেস্ট্রিকশন করে দেন, স্পেশালি অ্যালকোহল বা স্মোকিংয়ের কথা আসবো। দেখুন, যার মাথা ঘুরছে, ভগবান তো এমনি ঘুরিয়ে দিল, তার আর অ্যালকোহলের দরকারটা কি? ছেড়ে রাখাটাই ভালো, যতটা কমানো যায়। স্মোকিংটাকে যদি অ্যাভয়েড করা যায় তাহলে খুব ভালো হয়। যখন মাথাটা ঘুরছে বা যার মাথা ঘোরার ঘন ঘন হয়, যে মাথা ঘোরার ওষুধ খায়, তার কিন্তু অ্যালকোহলটা বর্জন করা উচিত। কিন্তু ওই একবার মাথা ঘুরেছে, আবার হয়তো সে 6 মাস পরে ঘুরবে, তার সারা জীবন অ্যালকোহল খাবে না, সেরকমের কোনো ব্যাপার নেই। মাইগ্রেন এলিসিট করতে পারে সেরকমের অনেক খাবার থাকে,
সেই পেশেন্ট সেই খাবারগুলো কিন্তু আমরা যাদের মাথা ঘোরা থাকে তাদেরকে সেই খাবারগুলোকে অ্যাভয়েড করতে সবসময় বলি। এবং একটা রেগুলার লাইফস্টাইল, রেগুলার এক্সারসাইজ, এইগুলোর কিন্তু একটা বড় রোল আছে। এক ধরনের মাথা ঘোরার রোগ হয় যেখানটাতে আমরা নুনটাকে খানিকটা রেস্ট্রিক্ট করতে বলি, সেটা সব পেশেন্টের দরকার হয় না। যার ওই স্পেসিফিক রোগটা থাকে তাদেরকে আমরা বলি একটু সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট খেতে। তো সেই জন্য দেখুন সব জিনিসটা একটু বয়েলস ডাউন টু ওয়ান থিং, যে আমরা কারণটাকে জানতে পেরেছি কিনা, তার ওপরে কিন্তু তার লাইফস্টাইল মডিফিকেশান, তার উপরে তার ওষুধ, তার উপরে তার এক্সারসাইজ, তার উপরে তার কাউন্সেলিং। যেমন আমরা কিন্তু টেস্টগুলোকে করে বুঝতে পারি এর ব্যালেন্সিংয়ের যন্ত্রে এই পোর্শনটা খারাপ আছে, এক্সারসাইজটা কিন্তু আমরা সেই পোর্শনটার জন্যে দিই। জেনারেল এক্সারসাইজ একটা হয়ে গেল, সবাই এক এক্সারসাইজগুলো এরকম হয় না। এক্সারসাইজটা হচ্ছে কাস্টমাইজড অ্যান্ড টেলার মেড অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টস রিকোয়ারমেন্ট, এবং রিকোয়ারমেন্টকে সেটা আমরা টেস্টগুলোকে যখন করি তখন বুঝতে পারি ওর এই পোর্শনটা খারাপ আছে ব্যালেন্সিংয়ের সিস্টেমের, এইটাকে আমাদের চাগাতে হবে। সেইটা আমরা সেইভাবে দিই। সেটা ডাক্তারের একটা রোল আছে এবং ফিজিওথেরাপিস্টের একটা রোল আছে। ওই কাগজ ছিঁড়ে দিয়ে দিলে মতো কিন্তু সব হয় না। স্যার, লাইফস্টাইলের ক্ষেত্রে একটু জানবো যে কী কী তিনি করবেন না বা তার একদম করা উচিত। দেখুন, আমি কালকেই একজন পেশেন্ট আমাদের এখানে এসেছিলেন, ভদ্রলোক আর্কিটেক্ট, ওনার পজিশনাল ভার্টিগো আছে। আমাকে কালকে এসে বলছেন যে আমি একটা সাইটে করতে গেছিলাম, আমি ওখান থেকে নিচে যেই দেখছিলাম না, আমার বাঁই করে মাথাটা ঘুরে গেছে, আমি একটা কিছু হাতটার জন্য পড়ে যেতাম, কারণ রেলিং ছিল না, আমি পড়ে যেতাম। আমার মুখটাকে দেখে আমার লোক বুঝতে পেরেছে, তারা আমাকে ধরে পট করে টেনে নিয়েছে, আমি কিন্তু পড়ে যেতাম। তাই বললাম আপনি এটা হলো, আপনি আগে এই প্রথমবার হলো এরকম? বলে না, আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম না, তখনও ঘুমতে যে উঠতে গেলাম তখন বাই করে ঘুরে গেল। আমি বললাম কী হলো? আমি আবার ডান দিক বাঁ দিক ফিরে দেখলাম যে মাথাটা এমনি করছি, তখন আবার তো ঘুরছে, তেমন ওর বিপিপিভি হয়েছিল। এই বিপিপিভি হওয়া পেশেন্ট, সে গেছে একটা সাইটে কাজ দেখতে, নিচের দিকে তাকিয়েছে, তো মাথা করে পড়ে যেতে হয় ওপর থেকে। তো অতএব হচ্ছে যে যখন মাথাটা ঘুরছে তখন কিন্তু খুব সাবধানে থাকাটা দরকার, তখন এইসব জিনিস কিছু করাটা সম্ভবই না। এবং ওই লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে যেটা বললাম, যেগুলো মাইগ্রেন টাইগ্রেন যেগুলো লাইফস্টাইল চেঞ্জেসের দরকার হয়, নিয়মানুবর্তিতা, প্রপার এক্সারসাইজ করা, মেন্টালি টেনশন ফ্রি থাকা, এই প্রত্যেকটা জিনিসের কিন্তু এই ব্যালেন্স ডিসঅর্ডার পেশেন্টদের একটা দারুণ এই জিনিসের একটা মানে প্রয়োজনীয়তা আছে এবং ইম্পর্টেন্স আছে। এইগুলোকে কম্প্রোমাইজ করে হবে না। সবটাই আমি মাথাগুলো ডাক্তার কাছে চলে গেলাম, ডাক্তার কাছেও গেলুম না, ওষুধের দোকান থেকে দুটো মাথা ঘোরার ট্যাবলেট কিনে খেয়ে নিলাম, এইটা মানে এক্সট্রিমলি মানে আর কি ডিপ্লোরেবল। এবং এই জিনিসটাকে আমাদের বন্ধ করতে হবে। এইটা হয়ে কিন্তু পেশেন্টের মানে লাভের চেয়ে ক্ষতি চূড়ান্ত ক্ষতি হয়। স্যার, আমার একটা শেষ প্রশ্ন আছে, সেটা হচ্ছে অনেকের মাথা ঘোরার সাথে কানের বধিরতা, না শোনার একটা সম্পর্ক থাকে, তো সেটা কেন হয়? কারণ আমাদের মাথা ঘোরার যন্ত্রটা একটা কানের মধ্যে আছে, একটা ভেস্টিবুলার ল্যাব্রিন্থ বলে একটা জিনিস থাকে যেটা মাথা ঘোরার যন্ত্র, সেইটা আমাদের হিয়ারিংয়ের যন্ত্রের সঙ্গে কানের মধ্যে থাকে। তো যখন একটা জিনিস খারাপ হয়, ইউজুয়ালি অন্য পোর্শনটা অনেক সময় খারাপ হয়ে যায়। যেই জন্যে যার হয়তো মানে মাথা ঘোরার পোর্শনটা খারাপ হয়েছে, তার একটা ডেফনেস থাকতেই পারে। কিন্তু যেগুলো ব্রেন কানের সংক্রান্ত তার মধ্যে ইউজুয়ালি কানটা নষ্ট হয় না। কিছু কেসে হয় যে কানের নার্ভটাও গেল, আবার এটা গেল, কিন্তু রোগটা ব্রেনের ইউজুয়ালি হয় না। ইউজুয়ালি যদি তার বধিরতা থাকে তাহলে আমরা বুঝি এর মাথা ঘোরাটা সম্ভবত কান থেকেই হয়েছে। এই স্যার, আরেকটা হচ্ছে যে ব্রেন টিউমারের সঙ্গে মাথা ঘোরার সম্পর্ক আছে? হ্যাঁ, আছে তো নিশ্চয়ই। ইউজুয়ালি আমাদের সেরিবেলামে যদি কোনো টিউমার থাকে বা ব্রেন স্টেমে যদি কোনো টিউমার থাকে, ব্যাক পার্ট অফ দি ব্রেনে, ওইখানে আমাদের ব্যালেন্সিং যন্ত্রগুলো সব থাকে এবং ব্রেনের যে পোর্শনটা ব্যালেন্স কন্ট্রোল করে সেইগুলো ওখানে থাকে। অতএব তাতে টিউমার থেকে একটা ইমব্যালেন্স মাথা ঘোরা হয়, মোর অফ মাথা মানে ইমব্যালেন্স, লেস অফ ঘোরা, কিন্তু দুটোই সম্ভব। প্লাস আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের সেরিব্রাল কর্টেক্স, সেইখানটাতে যেটা একদম ব্রেনের সবচেয়ে উঁচু জায়গায়, যেখান থেকে আমাদের সব ডিসিশন মেকিংটা হয়, সেইখানটাতে যদি কোনো প্রবলেম থাকে, যাদের ডিমেনশিয়া থাকে, ভুলে যায়, অ্যালজাইমার্স ডিজিজ, তাদেরও তো ইমব্যালেন্স হচ্ছে। তবে সেগুলো ওই সব জায়গায় থেকে যে ওইখানে কোনো টিউমার হয় তাহলেও হবে, সব জায়গাতেই হয়। যে কোনো টিউমার থেকেই কিন্তু ব্রেনের টিউমার থেকে মাথা ঘোরা হতেই পারে। অনেক ধন্যবাদ স্যার।
আমরা একটা বিস্তারিত আলোচনা শুনলাম স্যারের কাছে, এবং সত্যি অনেক অজানা কারণ রয়েছে মাথা ঘোরার। তাই মাথা ঘোরাটাকে কিন্তু কখনোই তুচ্ছভাবে নেওয়া উচিত নয়, এবং প্রাথমিকভাবে যখন মাথা কারোর ঘুরছে তখন স্যার যেটা বারবার বললেন যে ওষুধ কিনে সেটা যদি আমরা নিয়ে নিই সেটা কিন্তু আমাদের পরবর্তীকালে মারাত্মক ক্ষতি করে। তাই শুরুতে যদি কারোর মাথা ঘোরে, দরকার কারণ অনুসন্ধান এবং তার সঠিক চিকিৎসা, যেটা একজন চিকিৎসকই পারেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই আলোচনা শুনলেন আর স্যারের গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আপনারা জানলেন। আশা করি আপনারা যথেষ্ট উপকৃত হবেন। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আর আপনারা যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন রাখতে চান, আপনারা কমেন্ট বক্সে আমাদের লিখে পাঠান। আমরা এর আগেও অনেক প্রশ্ন পেয়েছি, আর সেই প্রশ্নের ভিত্তিতেই আমরা আবার এই অনুষ্ঠান করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ, নমস্কার।